তুমি তো আচ্ছা মেয়ে, এতবার বিয়ের আসর থেকে পালিয়েছো। ঝিল মুচকি হেসে সম্মতি জানালো। পাপড়ি ঝিলের হাত ধরে বলল, আমরা সবাই মেহেদি পড়েছি, তোমার হাত খালি কেন? আসলে আপু, তোমরা তো আগে থেকে প্ল্যান করে এসছো। আমার তো ওহো, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমার কাছে মেহেদি আছে, তুমি রাতে পরে নিও। ঝিল মুচকি হাসলো। পাপড়ি ঝিলের গাল দুটো ড্রোনটা সেট করে নিয়ে অভিনব ঝিলের কাছে এসে দাঁড়ালো। ঝিল দাঁতে দাঁত চেপে বলল, আজকাল আপনাকে তো দেখাই যাচ্ছে না। এখন মাহির ভাইয়ার সাথে কথা বলছেন, আবার তার বোনের সাথে সেলফি তুলছেন। অভিনব এক গাল হেসে বলল, আপনি কি জেলাস হচ্ছেন? ঝিল ভ্রুকুচকে বলল, হোয়াট, জেলাস? আর হাউ ফানি, শুনুন। অভিনব আমোদের সুরে বলল, বলুন। অভিনব, আপনি আবার আমার সাথে মজা করছেন? আচ্ছা সরি, এখন বলুন কি বলবেন। আসলে আমি চাইছিলাম যে আপনি ড্রোনটা চালাবেন না। কেন, সমস্যা কি তাতে? তাহলে তো আমরা ঘুরতেই পারবো না, আপনি ওই উড়ন্ত ক্যামেরা হাতেই ব্যস্ত থাকবেন। কথাটা ঝিল বেশ অসহায় হয়ে বলল। অভিনবর বেশ খারাপ লাগলো। আসলেই এখানে মোটামুটি সবাই ছুটি বেঁধে এসেছে। অভিনব ড্রোন নিয়ে পড়ে থাকলে ঝিল কি একা ঘুরবে? অভিনব লম্বা করে দম ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি না হয় মাহিরের সাথে ফুটেজ কালেক্ট করে নিব। আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে নিয়ে ঘুরবো। ঝিল খুশিতে গদগদ হয়ে গেল। অভিনব মিষ্টি এক হাসি দিল। ঝিল ব্যাকপ্যাক থেকে চকোলেট বের করতে লাগলো। ব্যাকপ্যাক খুঁজে হতাশ হলো। লঞ্চে চকোলেট ফেলে এসেছে ও। অভিনব হালকা কেশে ঝিলের মনোযোগ নিল। ঝিল সামনের দিকে তাকাতেই অবাক হলো। অভিনব সরস হেসে বলল, যার দাম আপনি চকলেটের জন্য মুড অফ করে রাখবেন, কখন না আমাকে মেরেই বসেন। তার জন্য আমিও চকলেট নিয়ে এসেছি। সেবার তো চকলেট দেওয়ার সময় পিনই পুশ করে দিয়েছিলেন, 2 মাস অবধি সেটা দাগ ছিল। এবার রিস্ক নেই তো আর। অভিনবর কথাতে ঝিল জিভে কামড় দিল। সেবার কি ভেবেছিল, আর অভিনবর হাতে আঘাতও করেছিল। অভিনব চকোলেটটা একটু ভেঙে নিয়ে বলল, আমার কাছে একটাই ছিল, তাই সমান কেয়ারিং। ওকে ওকে। ঝিল আর অভিনব চকোলেট খেতে খেতে ট্যুর এজেন্সির নির্দেশকদের কাছে চলে আসলো। সুন্দরবনে আসল মজা হচ্ছে বনের গহীনে। বনের গহীনে যেতে হলে অবশ্যই সাহসের প্রয়োজন রয়েছে। বাঘের কিংবা যে কোনো পশু পাখি আক্রমণ হতে পারে যে কোনো সময়, তাই সবাই চোখ কান সচেতন রাখতে হয়। খুলনার প্রধান আকর্ষণ বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তো আমরা এখন যাচ্ছি মানকি টেইকস আর ওয়াচ টাওয়ার ঘুরতে। সবাই একসাথে চলাফেরা করবেন, কেউ কারোর থেকে বেশি দূরে অবস্থান করবেন না। এইটুকু বলেই ট্রাভেল নির্দেশক সবাইকে নিয়ে রওনা হলেন। ঝিল হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো মাঙ্কি ট্রেইলারটা আবার কি। বেশ অনেকক্ষণ ভেবেও কিছু পেল না ও। অগত্যা অভিনবকে প্রশ্ন করলো, মাঙ্কি ইজ ট্রেল হচ্ছে কাঠের তৈরি ব্রিজ। বনের ভেতর কাঠ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। মূলত এই ব্রিজের আশেপাশে অনেক মাঙ্কির দেখা মিলবে। মাঙ্কির কথা শুনতেই ঝিল শুকনো ঢোক গিলল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অভিনব আশ্বস্ত করে বলল, আপনি আমাকে ধরে ধরে হাঁটুন, একদম ভয় পাবেন না। যদি বেশি ভয় পান তাহলে কিন্তু মাঙ্কি আপনার ঘাড়ে চড়ে বসবে। ঝিলের শরীর ঘিন ঘিন করে উঠল। হাত পা অঝরে কাঁপছে। উপায় না পেয়ে অভিনব ঝিলের হাত শক্ত করে ধরল। ঝিলের সারা শরীর বেশ শিহরণ জেগে গেল। ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল। অভিনব হতাশ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, সরি, আসলে আপনি কাঁপছিলেন তাই। ঝিল হালকা হেসে ইটস ওকে বলল। অভিনব আর ঝিল পাশাপাশি হাঁটতে লাগলো। সবার আগে 2 জন গাইড আর পেছনে 2 জন গাইড। অভিনবরা মাঝামাঝি হাঁটছে। ওদের আগে পেছনে বেশ অনেক মানুষ রয়েছে। একটু হাঁটার পরই কাঠের ব্রিজ চলে আসলো। ঝিল একটু সাইড করে হাঁটতেই কাঠগুলো কেমন ঝনঝন শব্দ তুলল। ঝিল ভয় পেয়ে অভিনবর সাথে লেপ্টে দাঁড়ালো। অভিনব মুচকি হেসে বলল, মাঝ বরাবর হাঁটুন, মাঝে লোহা বসানো আছে। ঝিল মাঝ বরাবর হাঁটতে লাগলো। ঝিলের পাশে অভিনব হাঁটছে আর নানান গাছের ছবি তুলে যাচ্ছে।
প্রায় সবগুলো গাছই অচেনা। বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে ঝিলের দুই চোখ। একটা গাছও চিনে বলেও মনে হচ্ছে না। কাঠের তৈরি পাটাতনগুলো নিয়মিত মেরামত করা হয়, তবুও বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ। ঝিল আশেপাশে তাকাতে তাকাতে একটু ভাঙা পাটাতনে পাড়া দিল। মটমট আওয়াজ তুলতেই ঝিলের আত্মা কেঁপে উঠল। অভিনব ঝিলকে খিচে ধরে নিল। ঝিলের শ্বাস বেড়ে গেছে। অভিনব ভ্রুকুচকে বলল, মাঝ বরাবর হাঁটতে বলেছি, আর আপনি সাইডে চলে যাচ্ছেন। ঝিল মাথা নিচু করে রইল। অভিনব ফস করে দম ফেলে ঝিলের হাতটা আলতো করে ধরে নিল। ঝিলের কেমন এক অনুভূতি হচ্ছে, তবে এবার আর ঝিল হাতটা ছাড়ল না। অভিনব হাত ধরে ধরে ঝিলকে নিয়ে আগাতে লাগলো। ঝিল বারবার দোয়া পড়ছে যাতে বানরের দেখা না মিলে। মাংকি ট্রেলের অর্ধেকটা আশা হলেও কোনো মাংকির দেখা মিলল না। ঝিল বেজায় খুশি। মাংকি ট্রেইল হলো মূলত কাঠের পাটাতন দিয়ে তৈরি হাঁটা পথ। এটা দিয়ে শুধু হেঁটেই যাওয়া যায়। এটা কর্মচল বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্রের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে বনের ভেতরের ওয়াচ টাওয়ার হয়ে ঘুরে দক্ষিণ পূর্ব প্রান্তের শেষ। গাছের ফাঁক দিয়ে হালকা কুয়াশা ভেদ করে আসছে। ঝিল মৃদু হেসে তা উপভোগ করতে লাগলো। একটু দূরেই চোখ পড়ল দুটি ছেলে বনের ভেতরে থাকা চিপসের প্যাকেট, পানির খালি বোতল কুড়িয়ে নিচ্ছে। অভিনব দীর্ঘশ্বাস ফেলে নিল। আমরা পর্যটকরা দেশের পর্যটন কেন্দ্রগুলোকে এভাবে নষ্ট করে যাচ্ছি। এইসব প্লাস্টিক কয়েকশো বছর পরও মাটির সাথে মিশবে না, মাটির ক্ষতি করে যাচ্ছি আমরা। অভিনবর কুচকানো ভ্রু দেখে ঝিল বলল, কি হয়েছে? তেমন কিছু না, তবে দেখুন বনের ভিতরে হাবিব জাবি ফেলা, যারা ঘুরতে আসে মূলত তারাই তো এগুলো ফেলে। ঝিল ঠোঁট দুটো গোল করে নিয়ে বলল, এভাবেই আমরা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে যাচ্ছি। অভিনব আর ঝিল আবার হাঁটা লাগালো। সূর্যের হালকা আলো আর কুয়াশা মিলিয়ে পরিবেশটাকে বেশ মোহনীয় করে রেখেছে। ওরা ছাড়াও আরও বেশ অনেকজন পর্যটক এসেছে। একটু দূরেই একজন কুমিরকে ঢিল ছুঁড়ে যাচ্ছে। অভিনবর ভীষণ রাগ হলো। এভাবে ওদের ডিস্টার্ব করা উচিত নয়। অভিনব নিজের রাগকে সংবরণ করতে পারল না। লোকটার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি যে কুমিরটাকে এভাবে আঘাত করছেন এটা কি ঠিক? ও হয়তো ঘুমিয়ে আছে, এভাবে জাগানোটা আদৌ উচিত নয়। ওরা বিরক্ত হচ্ছে নিশ্চয়ই। আপনার সাথে এমন করলে আপনি নিশ্চয়ই খুশি হতেন না। অভিনবর কথাতে লোকটা কিছুটা লজ্জা পেল, সরি বলে স্থান ত্যাগ করলো। অমিত অভিনবর কাছে এসে বলল, কি হয়েছে অভিনব? আরে ভাই দেখো, কুমিরটার গায়ে ঢিল ছুটছিল। এদের মানসিকতা ঠিক নেই, ধৈর্য বলতে কিছুই নেই এদের। যাই হোক, পিছে পড়ে যাচ্ছে, ফার্স্ট আসো। অভিনব মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। অমিত চলে গেল। অভিনব চোখ খিচে নিজেকে শান্ত করলো। ঝিল হা হয়ে তাকিয়ে আছে। অভিনব ইশারা করতেই ঝিল মৃদু হাসলো, সাথে অভিনবও হাসলো। আপনি প্রকৃতিকে নিয়ে অনেক সচেতন, তাই না? এটা সবারই হওয়া উচিত। যারা ভ্রমণ করে তাদের মাস্ট এই বিষয়টা খেয়াল রাখা উচিত। ঝিলের রক্তে শীতল বাতাস বয়ে গেল। অভিনবর জীবের প্রতি মায়া দেখে ঝিল অবাক হলো। কেন জানি ওর নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। এর কারণও জানে না। হয়তো সেই অদৃশ্য মায়াই এর কারণ, যার জন্ম হয়েছিল 1.5 বছর আগে। ঝিল এতটাই বিভোর যে আশেপাশে কি হচ্ছে কোনো খেয়ালই নেই। অভিনব হাত দিয়ে চুটকি বাজাতেই ঝিল মাথা নিচু করে ফেলল। অভিনব স্পষ্ট লক্ষ্য করল ঝিল লজ্জায় লাল হয়ে গেছে। কিন্তু এর কারণ কি? সময় কম দেখে অভিনব সেদিকে আর পাত্তা দিল না। ঝিলের হাত ধরেই হাঁটতে লাগলো। ঝিল লক্ষ্য করলো একটা গাছের মধ্যে সাইনবোর্ড টাঙানো, যার মধ্যে লেখা কাকড়া ঝিল। ভাবুক দৃষ্টিতে প্রশ্ন করলো ঝিল, এই গাছটার মধ্যে এমন কি আছে যার জন্য এটার নাম কাকড়া? এটার মধ্যে কি কাকড়া উঠে থাকে নাকি? ঝিলের কথাতে অভিনব গগন কাঁপিয়ে হাসতে লাগলো। ঝিল কোমরের হাত গুজে দাঁড়িয়ে রইল। অভিনব পেট চেপে হাসছে। এই হাসিটা এতক্ষণ বিরক্ত লাগলেও এখন কেন জানি খুব ভালো লাগছে। অভিনব মুখ চেপে হাসতে হাসতে বলল, লুক, ওটা নিচে কি লেখা? ঝিল সরু চোখে তাকিয়ে দেখলো তার নিচে ইংরেজিতে লেখা কাঙ্কারা, আর ওইটা কাকড়া লেখা নয়, কাকারা লেখা। ঝিল খানিকটা লজ্জা পেল। অভিনব এই গাছ সম্পর্কে তেমন কিছু বলতে পারল না। ঝিলকে নিয়ে আরেকটু আগাতে লাগলো। সামনেই ওয়াচ টাওয়ার দেখতে পেল। কেউ কেউ তো ওয়াচ টাওয়ারে উঠেও গেছে। ঝিল ওয়াচ টাওয়ারের দিকে তাকিয়ে বলে, আমি বোধহয় উঠতে পারবো না আর।
আসুন, আমার হাত ধরে উঠুন, পারবেন আপনি। ঝিল ক্লান্ত হয়ে বলল, আমি বোধহয় উঠতে পারবো না, আর আমি পারবো না। আপনারা জান আমি নিচেই আছি। এটা কেমন কথা ছিল? আপনার জন্যই আমি ড্রোন চালালাম না, আর আপনি নাকি উঠবেন না? ঝিল মলিন এক হাসি দিল। সিঁড়ি বেয়ে ওঠার শক্তি ওর আর নেই, ক্লান্ত হয়ে গেছে ও। অভিনব কিছু না ভেবেই ঝিলকে কোলে তুলে নিল। আচমকা এমন করাতে ঝিল অবাকের চরম পর্যায়ে। কয়েক সেকেন্ড বাদে বলল, আরে করছেনটা কি? আপনার কষ্ট হবে। হুশ, কোনো কথা না, আমার একটু কষ্ট হবে না। অভিনব, সবাই দেখছে আমাদের। অভিনব আশেপাশে তাকিয়ে দেখল ওদের দিকে কেউ বিস্ময়ে তাকিয়ে আছে, কেউ বা সরু চোখে, কেউ কেউ সিটিও বাজাচ্ছে। অভিনব একগাল হেসে ঝিলকে নিয়ে উপরে উঠতে লাগলো। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল। অভিনব স্পষ্ট বুঝতে পারলেও ঝিলের দিকে তাকালো না। মাহিরার চোখ দুটি ছোট ছোট হয়ে গেছে। ঝিল সেটা দেখতে পেয়ে বেশ খুশি হলো। একটু জেলাস ফিল করানোর জন্য অভিনবর গলা জড়িয়ে ধরল। অভিনব ঝিলের দিকে এক পলক তাকিয়ে বলল, লজ্জায় লাল হচ্ছেন কেন? এর আগেও আমি আপনাকে কোলে নিয়েছি, ইনফ্যাক্ট সেটা অনেক বেশি সময়ের ছিল। ঝিল কিছু বলল না। অভিনবর খোঁচা খোঁচা দাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। মসৃণ গালে খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ ভালোই লাগছে। ইচ্ছে হচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু ঝিল সেটা আর করল না। অভিনব উপরে উঠে ঝিলকে নামিয়ে দিল। ঝিল ড্রেস ঠিক করতে করতে বলল, থ্যাঙ্কস। অভিনব মুচকি হাসলো। মাহের ড্রোন চালাতে চালাতে বলল, অভিনব ভাই, টাওয়ারটা আর একটু উঁচু হলে ভালো হতো। এখান থেকে সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে না। ড্রোন দিয়ে কত সুন্দর লাগছে। অভিনব এক পলক তাকিয়ে সম্মতি জানালো। ঝিল লম্বা করে দম নিয়ে দাঁড়িয়ে রইল। বেশ ভালো লাগছে ওর। এখানে কিছুক্ষণ থেকে সবাই টাওয়ার থেকে এসে একে একে নেমে গেল। এবার আর ঝিলকে কোলে তুলে নিতে হয়নি, কারণ সিঁড়ি বেয়ে নামা সহজ, তবে ওঠা কঠিন। সবাই টাওয়ার থেকে বেরিয়ে হাঁটা লাগালো। মাঙ্কি ট্রেলার একেবারে শেষ প্রান্তে এসে সবাই অনেকগুলো মাঙ্কি দেখতে পেল। যাক, মাঙ্কি ট্রেল নামেটা বুঝি এবার সার্থক হলো। যারা কাঠের ব্রিজে উঠে খেলছে ঝিল ভয়ে জড়সড় হয়ে গেল। অভিনব মুচকি হেসে ঝিলকে নিয়ে হাঁটতে লাগলো। এবার আর মানকি ঝিলের দিকে তেড়ে আসেনি। ঝিল এক বিশ্ব জয়ের হাসি দিল। সন্ধ্যা হতে এখনো কিছুটা সময় থাকাতে সবাই কর্মচলের কচ্ছপ প্রজনন কেন্দ্রের দিকে আসলো। এখানে সংরক্ষণ করা হচ্ছে বিপন্ন প্রজাতির নর্দার্ন রিভার টেরাপিন কচ্ছপ, যাদের বৈজ্ঞানিক নাম ব্যাটাগুড় বাস্কা। বিশেষ দ্রষ্টব্য, বৈজ্ঞানিক নাম বোঝাতে এই নামের উপর একটা চিহ্ন দেওয়া হয় কিংবা একটু বাঁকিয়ে লিখতে হয়, যেটা আমি পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কচ্ছপগুলো বর্তমান বিশ্বে অন্য পরিবেশে শুধু সুন্দরবনেই কদাচিৎ দেখতে পাওয়া যায়। ঝিল বেশ খুশি হলো। বিরল এক প্রাণীর দেখা পাবে যে, তাই অভিনব জানালো। মূলত এদের লুপ্ত হওয়ার পেছনে আমরা মানুষরাই দায়ী। পরিবেশে সঠিক সংরক্ষণ না করলে এভাবে হারিয়ে যাবে হাজারো প্রাণী। ঝিল তপ্ত শ্বাস ফেলল। এটা সত্যি, আমরাই আমাদের পরিবেশকে নষ্ট করে যাচ্ছি। সবাই কচ্ছপ প্রজনন কেন্দ্রে এসে পৌঁছলো। কচ্ছপ প্রজনন কেন্দ্রটি কর্মচলের মূল বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্র থেকে একটু দূরে পশ্চিমের দিকে। তবে সেখানে গিয়ে সবাই একটু আশাহত হলো, কারণ পুরো জায়গাটা দেওয়াল আর দেওয়ালের উপর কাটা তার দিয়ে ঘেরা। তবে দেওয়াল নিচু থাকাতে ভেতরের পুকুরগুলো দেখা যায়। পুকুরের পানিতে কচ্ছপের মাথার উপরের অংশ দেখে কচ্ছপের উপস্থিতি বোঝা যায়। এইটুকুই যা। পানিতে থাকায় পুরো কচ্ছপ দেখার সুযোগ মিলল না। সবাই কচ্ছপ দেখে ফিরে আসলো। মাগরিবের আজান দিয়ে দেওয়াতে সবাই কর্মজলের মসজিদে নামাজ আদায় করে বোটে ফিরে আসলো। এখানেই শেষ হলো সবার কর্মজল যাত্রা। ঝিল এক পলক লম্বা করে শ্বাস নিল। অভিনব মুচকি হেসে ঝিলের দিকে তাকিয়ে রইল, আর এক হাতে চড়িয়ে ঝিলকে প্রোটেক্ট করতে লাগলো। সবাই বোটে করে কর্মচল থেকে লঞ্চে ফিরে আসলো। অভিনব ঝিলকে ধরে লঞ্চে উঠালো। প্রতি উত্তরে ঝিল চমৎকার হাসলো। সবাই যে যার কেবিনে ফ্রেশ হতে চলে গেল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু পর সবাইকে নাস্তা দেওয়া হবে। ঝিলের পায়ে পায়ে ব্যথা করছে। আজকেও অনেক হেঁটেছে। অভিনব বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে লাগলো। ঝিল হেলান দিয়ে বসে আছে। অভিনব ভ্রু কুঁচকে বলল, ফ্রেশ হয়ে আসুন ঝিল, আপনাকে টায়ার্ড দেখাচ্ছে। ঝিল ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি আর উঠতে পারছি না, পায়ে খুব বেশি ব্যথা অনুভব হচ্ছে। আপনি এর আগে এমন ট্যুর করেননি?
প্রতিবার তো পালিয়ে গিয়ে কোনো রেস্টুরেন্ট অথবা রিসোর্টে থেকেছি, আশেপাশে ঘুরেছি, কিন্তু এমন হাঁটা পথে ঘুরিনি। মাথাটা কেমন ঝিমঝিম মেরে যাচ্ছে। খুব বেশি ক্লান্ত লাগছে ঝিল। ঝিল মাথা চেপে ধরল। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে ওর। অভিনব টাওয়েল রেখে ফ্যানটা অন করে দিল। শীতের মাঝেও ঝিল ঘেমে যাচ্ছে। অভিনবর বেশ খারাপ লাগলো। ঝিল কাঁধ থেকে ব্যাগটাও খোলেনি। অভিনব ধীর হস্তে ব্যাগটা খুলে নিল। কৃতজ্ঞতার হাসি ছাড়া মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারল না ঝিল। অভিনব ঝিলের পাশে বসে রইল। কিছুক্ষণ পর বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন ঝিল, ঘেমে গেছেন, ড্রেসটা চেঞ্জ করে আসুন, ভালো লাগবে। ঝিল মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। শরীর হঠাৎ আরাম পাওয়াতে যেন আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। বেড থেকে উঠে এক পা দিতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। ভাগ্যিস অভিনব ধরে ফেলল। অভিনবর ফর্সা কপালে দুটো সূক্ষ্ম ভাঁজ স্পষ্ট। ঝিলের বেবি হেয়ারগুলো কপালে লেপ্টে আছে। অভিনব যা বুঝতে পারল, ঝিলের পায়ের মাংসপেশিতে ব্যথা হয়েছে। হঠাৎ করে এক্সারসাইজ কিংবা ট্রেকিং করলে পায়ে এমন ব্যথা হয়। তবে ঝিল যেন একটু বেশি নুইয়ে যাচ্ছে। অভিনব ঝিলের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধরে ওয়াশরুমে দিয়ে আসলে সমস্যা হবে। ঝিল মৃদু হেসে মাথা কাত করল। অভিনব এক হাত ঝিলের কাঁধ ছাড়িয়ে অন্য বাহুতে ধরে নিয়ে আসলো। ধীরে হাতে ঝিলকে ওয়াশরুমে নিয়ে আসলো। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, আপনি কাইন্ডলি আমার ড্রেসটা একটু এনে দেবেন? অভিনব বিনা বাক্য ব্যয় করে ঝিলের ড্রেস আর টাওয়েল এনে দিল। ঝিল বাথরুমের দরজা লাগিয়ে ফ্রেশ হতে লাগলো। অভিনব লম্বা শ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। ঝিলের পায়ে ব্যথা, তাই ওদের খাবারটা কেবিনের দিয়ে আসবে ও। বাথরুমের দরজা খোলার আওয়াজে অভিনব উঠে দাঁড়ালো। ঝিলকে ধরে নিয়ে বেডে বসালো। ঝিলের এখন বেশ ভালো লাগছে। ফ্রেশ হয়ে আসাতে ক্লান্তিটাও কমে গেছে। অভিনবর দিকে তাকিয়ে ঝিল বলল, থ্যাঙ্কস। কেন? এই যে আমাকে সাহায্য করার জন্য। ঝিলের কথাতে দারুণ হাসিতে হাসলো অভিনব। ঝিল আর চোখে সেই হাসি দেখতে লাগলো। অভিনব চোখের ঘন পাপড়িগুলো কেমন নড়ছে। ঝিলের ইচ্ছে হচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হয় না, তাই ঝিলের ইচ্ছেটাও এখানেই অন্ত হলো। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে পড়ল, সাধারণ একটা বিষয়ে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ঝিল। না মানে এমনি আর কি। অভিনব খানিকটা হেসে বলল, এবার কারণ ছাড়া যতগুলো থ্যাঙ্কস বলেছেন, 1.5 বছর আগে কারণ থাকলেও একবারও থ্যাঙ্কস জানাননি। অভিনবর কথাতে ঝিল আমতা আমতা করতে লাগলো। অভিনব সরস্ব হেসে বলল, আপনি যখন যাচ্ছিলেন তখন আমার খুব করে মনে পড়ছিল আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। আপনাকে সাহায্য করার পরও আপনি কোনো রকম ধন্যবাদ জানাননি। অভিনবর কথাতে ঝিল লজ্জা পেল। তখন পরিস্থিতিটাই এমন ছিল যে ধন্যবাদ জানানোর কথা মাথায় আসেনি। ঝিলের লজ্জার সাথে একটু রাগও হলো। অভিনব ওকে অকৃতজ্ঞ তো ভেবেছে। ঝিল অগ্নি চোখে অভিনবর দিকে তাকালো, কিন্তু অভিনব দৃষ্টি মেঝেতে। ঝিল দমে গিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। অভিনব নীরবতা ভেঙে মুচকি হেসে বলল, তবে জানেন, এবার মনে হচ্ছে পুরোই উল্টো। আপনি অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে সেটা দেখার সৌভাগ্য সব পরিস্থিতিতে মিলে না। ঝিল খানিকটা লজ্জা পেয়ে বলল, সরি, সেই সময়টাই এমন ছিল যে আমি কিছু বলার কথা ভাবিনি। অভিনব হাসল। মোহনীয় হাসিতে যেন মুক্তা ঝরে। ঝিল দৃষ্টি ফিরিয়ে নিল। কেমন এক আড়ষ্টতায় এসে ভর করেছে। অভিনবর হাসিগুলো মাতাল হওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, এই মানুষটার সাথে ওর কি সম্পর্ক? ঝিলের বুক ধুকপুক করে উঠল। চোখ খিচে বন্ধ করে নিল। কেন জানি অদ্ভুত ভালো লাগা আর খারাপ লাগা কাজ করছে। এই অনুভূতির নাম জানা নেই ওর, জানতেও চায় না। এই যন্ত্রণাদায়ক ভালো লাগা অসহনীয়, যা ছাড়াও যায় না, আবার ধরে রাখাও যায় না। ঝিলের চোখ দুটো হঠাৎ খুলে গেল। বিস্ময়ে চোখ ধাঁধিয়ে গেছে ওর। কি করছে কি অভিনব? ঝিল ছিটকে সরে গেল। অভিনব সরু চোখে তাকাতেই ঝিল আমতা আমতা করে বলল, কি করছেন কি অভিনব? অভিনব সহজ উত্তর, পায়ের ব্যথা সারার জন্য একটা স্প্রে, এটা কাল সকালে দেখবেন একটু ব্যথা নেই। ঝিলের শ্বাস ভারী হয়ে যাচ্ছে। অভিনব ঝিলের দিকে আসতেই ঝিল আরেকটু দূরে সরে গেল। অভিনব, আমাকে দিন, পায়ে হাত দেবেন না প্লিজ। অভিনব কিছুক্ষণ ভেবে বলল, সরি, আসলে আমি অত ভাবিনি।
আই সোয়ার আমি বাজে কোনো। অভিনব, ঝিলের খানিকটা উঁচু গলার স্বরে অভিনব বোকার মতো চেয়ে রইল। ঝিল শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আমি ওইসব বলিনি। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন, এটা উচিত নয়। আপনি আমার বড়, এটা ঠিক না। অভিনব থমথমে চোখে তাকিয়ে বলল, এটা কোনো সমস্যা নয় ঝিল, আপনি এত কিছু ভাববেন না। পায়ে হাত দিলে কারো সম্মানের ব্যাঘাত ঘটে না। কিন্তু অভিনব, কোনো কথা নয়। আসলে এটার ব্যবহার তো আপনি জানেন না, উল্টো ইউজে হিতে বিপরীত হতে পারে। অভিনব প্লিজ। হুশ, কোনো কথা নয়। ঝিল দমে গেল। অভিনব ঝিলের জিন্সটা একটু উঁচু করে স্প্রে করে দিল। ঠান্ডা এক তরল পায়ে লাগতেই ঝিলের শরীর শিরশির করে উঠল। অভিনব হালকা হেসে বলল, জ্বলবে না এটা, ডোন্ট ওয়ারি। ঝিল তাও চোখ বন্ধ করে আছে। অভিনবর হাতের স্পর্শ পায়ে লাগতেই ঝিলের শরীরে হিমশীতল ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। অভিনব স্প্রে দেওয়া কমপ্লিট করে বলল, চোখ খুলুন ঝিল। ঝিল চোখ খুলল। অভিনব প্রশস্ত হেসে বলল, কমপ্লিট, এবার নাস্তাটা করে নিন। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব খাবার এগিয়ে দিয়ে নিচেও খেতে লাগলো। সন্ধ্যার নাস্তাতে ছিল চিকেন নুডলস আর ফ্রুট, সাথে আনলিমিটেড চা কফি তো আছেই। তবে টি ব্যাগের চা দেখে অভিনব সেটা আনেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে অভিনব বলল, একটু ঘুমিয়ে নিন ঝিল। ঘুম আসছে না। অভিনব মুচকি হেসে ঝিলের পাশে বসে রইল। ফোনে নেটওয়ার্ক নেই, তাই সোশ্যাল মিডিয়া ইউজের কোনো সুযোগও নেই। অভিনব ঝরা হেসে বলল, আপনার অস্বস্তি হচ্ছে না আমার সাথে থাকতে? একটু না। না, একটুও না। অভিনব লম্বা হেসে বলল, নারীর মন কিন্তু বোঝা দেয়, তবে এইটুকু বুঝেছি আপনি আমাকে ট্রাস্ট করেন। কি করে বুঝলেন? সাইকোলজিক্যাল হ্যাক বলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে কমপক্ষে 15 সেকেন্ড জড়িয়ে ধরে থাকতে পারে, তার মানে সে সেই ছেলেটিকে বিশ্বাস করে। সেই তুলনায় আপনি অনেক সময় আমার করেছিলেন, অতএব আমাকে বিশ্বাস করেন। ঝিল লাজুক হাসল। অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, আপনি একটুতেই হাঁপিয়ে গেছেন ঝিল, এভাবে ক্লান্ত হলে কিন্তু এনজয় করতে পারবেন না। ঝিল ছোট ছোট করে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা, আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? আই মিন ফরেন ট্যুরে। ঝিলের এক্সাইটমেন্ট দেখে অভিনব বলল, আপনি কোথাও যাননি ফরেন ট্যুরে? পাপারা ভাইয়ারা কাজ নিয়েই ব্যস্ত থাকে, তাই কখনো যাওয়া হয়নি। এমনকি এমনিতে আমাকে আশেপাশে নিয়ে যেত, তবে দূরে যাওয়া হয়নি। অভিনব ওহ বলে চোখ দুটো বন্ধ করল। বললেন না কোথায় কোথায় গিয়েছেন? অনেক জায়গায় গিয়েছি। ছোট থেকেই আমি ভ্রমণের প্রতি দুর্বল। অ্যাডাল্ট এজ হতে তো একা একাই ঘুরেছি, তার আগে পাপা ও মম নিয়ে যেত। ঝিল শর্ট স্লিপিং ব্যাগ কোলে নিয়ে মনোযোগী হয়ে বসল। অভিনব ঝিলের মনোযোগ দেখে হালকা হাসল। মেয়েটা বড্ড বেশি কৌতূহলী। অনেক জায়গাতে গিয়েছি, তবে লাস্ট ইউরোপ মহাদেশের মধ্যে গিয়েছিলাম স্কটল্যান্ড। মোটামুটি স্কটল্যান্ডের অনেক কিছু দেখেছি। আমি 3 বছর আগে স্কটল্যান্ড গিয়েছিলাম, আর গত 3 বছর এশিয়াতে ট্যুর করেছি। স্কটল্যান্ডের 3 উইকের এই সম্পূর্ণ সময়টাই আমি ঘুরেছি। অসাধারণ কিছু অনুভূতি পেয়েছি। আমার সূর্যোদয় আর সূর্যাস্তর প্রতি একটু ঝোঁক রয়েছে। আরও 10 বছর আগে যেতে চেয়েছিলাম স্কটল্যান্ডের শিটল্যান্ড দ্বীপপুঞ্জতে, কিন্তু পাপা তখন বিজি ছিল খুব, আর যাওয়া হয়নি। তবে 3 বছর আগে আমি একাই গিয়েছিলাম, মূলত সূর্যোদয় দেখার জন্যই আমি গিয়েছিলাম। তবে অনেক কিছু স্বাদ পেয়েছি আমি। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল। এই স্কটল্যান্ড কিংবা শিটল্যান্ডের নাম কখনোই শোনেনি ও ঝিলের ভাবুক দৃষ্টি দেখে অভিনব বলল, কি ভাবছেন? না মানে শিটল্যান্ডটা কোথায়? আমি কখনো নামই শুনিনি। অভিনব মৃদু হাসি দিয়ে বলল, এটা ইউকেতে, অর্থাৎ যুক্তরাজ্যতে। ও আচ্ছা, তা কি কি দেখেছেন? অনেক কিছু ছিল। অনেক দ্বীপপুঞ্জ আছে, জারল শপ, লেরউইক, ভাইকিং উৎসব, স্কিলাই, তারপর সুম্বুর বাতিঘর। অভিনবর কথার কোনো আগা মাথা বুঝল না ঝিল। মুখটা গোমরা করে রইল। অভিনব ঠোঁট দুটি প্রশস্ত করে বলল, তবে শিটল্যান্ড দ্বীপপুঞ্জ সূর্যোদয় ছিল অসাধারণ। শিটল্যান্ড দ্বীপপুঞ্জ স্কটল্যান্ডের সবচেয়ে উত্তরের প্রান্ত। দ্বীপপুঞ্জগুলি প্রথমে আটলান্টিক মহাসাগর এবং পুরে উত্তর সাগর থেকে পৃথক করেছে। শিটল্যান্ড সূর্যোদয়ের দৃশ্যকে মন্ত্রমুগ্ধ করার জন্য স্বীকৃত এবং ইউরোপে সূর্যোদয়ের সেরা দৃশ্য হিসেবে বিবেচিত। আমি একাই গিয়েছিলাম, তবে এটার ছবি এখন আমার কাছে নেই, না হলে দেখাতে পারতাম। ঝিল মুখটা গোমরা করে রইল। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কিন্তু অন্যগুলোর ছবি আছে। মুহূর্তেই ঝিলের চোখ দুটি চকচক করে উঠল। এক প্রকার ছাপিয়েই অভিনবর কাছে আসলো।
অভিনবর চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঝিল মৃদু হেসে বলল, সরি। অভিনব একগাল হেসে ক্যামেরা বের করলো, বিভিন্ন ছবি দেখাতে লাগলো। ঝিলের চোখ চকচক করে উঠল। অসাধারণ কিছু সৌন্দর্য দেখে ঝিল মুগ্ধ হলো, এতটাই উত্তেজিত যে অভিনবর গায়ের সাথে লেপ্টে বসে আছে ও। হাতটা অভিনবর বাহুতে। ঝিল একটা ছবি দেখতে দেখতে বলল, এই জায়গার নাম কি অভিনব? এটা কেমন পাহাড় কেটে রাখার মতো দেখাচ্ছে। আরে এটা তো জারুল শপ। এটা বেশ পুরনো দর্শনীয় স্থানের একটি। বলা হয় এটি জারুল শপ প্রাগৈতিহাসিক সাইটগুলোর মধ্যে দ্বীপপুঞ্জগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে এই সাইটটি ছিল এবং 2500 শতাব্দী পর্যন্ত বাসিন্দারা সেখানে ছিল। এটি আশ্চর্যজনক যে এই জায়গাতে ব্রোঞ্জ যুগের বেশ কয়েকটি ঘরও রয়েছে যা পুরোপুরি প্রাচীর সংরক্ষণ করেছে। তেমনি আয়রন যুগের করিডোরগুলির মধ্যে দিয়ে হাঁটা যায় এবং ভাইকিং সভ্যতার অবশেষ উপভোগ করা যায়। এই যে পুরান দুর্গের বাড়িটি সুম্বুর ওল্ড হাউস হিসেবে পরিচিত। অসাধারণ একটা জায়গা, খুব স্বচ্ছ এটা। তাছাড়া ফরেন কান্ট্রিগুলো পরিষ্কারই হয়, বিশেষ করে ইউরোপের দেশগুলো। ঝিল মুখ বাঁকিয়ে বলল, ইস কি সুন্দর জায়গা। এবার বাসায় ফিরে পাপার ঘাড়ে চড়ে উঠবো। কেন আমাকে এখানে নিয়ে যায়নি? ঝিলের কথাতে অভিনব ফিক করে হেসে দিল। ঝিল ভেজা গলাতে বলল, আপনি তো ট্যুর করেছেন তাই হাসি পাচ্ছে। ধ্যাত। আহা, রাগ করছেন কেন? আচ্ছা, স্কটল্যান্ডে একটা উৎসব হয়। আমি জানুয়ারিতে গিয়েছিলাম, তাই উৎসবটা দেখতে পেরেছি। কি উৎসব? ভাইকিং উৎসব। এটা আবার কি ধরনের উৎসব? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। ওয়েট, আমার কাছে একটা ছবি ছিল, তাহলেই বুঝতে পারবেন। অভিনব বেশ ঘেটে তারপর একটা ছবি বের করে দেখালো। ছবিটার দিকে তাকিয়ে ঝিলের মুখটা হা হয়ে গেল। অভিনব হালকা ধাক্কা মেরে পড়ল। হাঁ করে আছেন কেন? ঝিল অবাক কণ্ঠে বলল, অভিনব, এটা কি ধরনের উৎসব? এত আগুন কেন এখানে? আগুনে মানুষ পুড়িয়ে খায় নাকি? ঝিলের কথাতে অভিনব তাজ্জব বনে গেল। ঝিল মেকি হাসি দিয়ে বলল, এটা ভাইকিং সংস্কৃতির একটি উৎসব। পৃথিবীর অনেক দেশের মানুষ প্রতি বছর এই উৎসব দেখতে শিটল্যান্ডে আসে। মূলত তারা ভাইকিং সংস্কৃতির ভক্ত, যাকে বলে ডাইহার্ড ফ্যান। না হলে এই উৎসবের জন্য এত টাকা খরচ করে আসতো না। মাই গড, তাহলে তো ফেমাস একটা উৎসব। কিন্তু আমি এইসবের কিছুই জানি না। কথাটা বলেই ঝিল মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। অভিনব হো হো করে হেসে উঠল। ঝিল দাঁতে দাঁত চেপে বলল, হাসছেন কেন? আপনি বাচ্চাদের মতো করছেন ঝিল। এমন নয় যে একটা মানুষ পৃথিবীর সব কিছু জানবে, তবে যতটুকু সম্ভব জানা উচিত। আর আপনি বিডিতে আছেন। বিডিতে থেকে এসব সম্পর্কে না জানাটাই সাধারণ। এতে মন খারাপ কেন করছেন? সুযোগ হলে নিশ্চয়ই জানতে পারবেন, যেমনটা আজ আমার থেকে জানতে পারছেন। অভিনবর কথাতে ঝিল হাসল। বেশ ভালো লাগছে এখন। সত্যিই তো, একটা মানুষ তো সব বিষয়ে নাও জানতে পারে। এটা কোনো বিষয় নয়। তবে ঝিলের কৌতূহলী মন অভিনবকে প্রশ্ন ছুড়ল এই উৎসব সম্পর্কে বলার জন্য। অভিনব খানিকটা তপ্তশ্বাস ফেলে বলল, আমি অনেক বেশি জানি না, তবে এই উৎসবের সাধারণ কিছু জানি। আরে সেটাই বলুন না, প্লিজ প্লিজ প্লিজ, আমার খুব জানতে ইচ্ছে করছে। অভিনব মুচকি হেসে বলা শুরু করলো, আমার জানা মতে এটা জানুয়ারি মাসের শেষ মঙ্গলবারই হয়, তবে শিওর বলতে পারছি না। আমি যখন গিয়েছিলাম সেই ডেট অনুযায়ী মঙ্গলবারই হয়। যাই হোক, এই উৎসবটা ভাইকিং ফেস্টিভ্যাল আপ হেলি এক উৎসব যা 100 বছরেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে। উৎসবটি পুরো দিন স্থায়ী হয় এবং রাতে অব্যাহত থাকে। প্যারেড, মার্চ এবং গান অনুসরণ করে, যখন প্রত্যেকে ভাইকিং পোশাক উপভোগ করে। এটি এমন একটি উৎসব যেখানে আগুনের উপাসনাও করা হয়। একটি ভাইকিং দীর্ঘকাল দেখা যায় এবং ভোর অবধি উদযাপনগুলি চালিয়ে যাওয়া যায়। তবে একটা কথা হচ্ছে, ভাইকিংদের বর্বর জাতি বলা হয়। উত্তেজিত উৎফুল্ল হয়ে যাও মুখটা কোমড়া করে ফেলল ঝিল। অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, এটা ইতিহাসে বলা হয়। এখনকার ভাইকিং জাতি যথেষ্ট সভ্য হয়ে গেছে। জলদস্যুরা, কারণ আগের মতো প্রাণঘাতী নয় তারা। অভিনব একটু থেমে কিছু একটা ভেবে বলল,
ভাইকিং জাতিরা নাকি জলদস্যু ছিল। মানেটা হলো জলদস্যুদেরই ভাইকিং বলা হয়, যারা 8ম শতক থেকে 11 শতক পর্যন্ত ইউরোপের বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালাতো, আবার বসতি স্থাপন করত। কালের গর্ভে তাদের পরিবর্তন হয়েছে। তবে কথায় আছে না, পূর্বপুরুষরা যা করে তার রেশ 100 পুরুষ অবধি থেকে যায়। ঠিক তেমনি ইতিহাসের পাতায় ভাইকিং জাতির বদনাম থেকেই গেছে।